ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার খসড়ার বিষয়ে মতামত দেওয়ার জন্য 10 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এতে ভোটের প্রচারে প্রার্থীর পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। লিফলেট, ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও বিলবোর্ড ব্যবহার কিভাবে করা যাবে তাও তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে ঘৃণা ছড়ানো বক্তব্য, ভুল তথ্য, বানোয়ার তথ্য বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না। প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে প্রচারণা শুরুর আগে রিটার্নিং কর্মকর্তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ইমেইল সহ অন্যান্য শনাক্তকরণ তথ্য জমা দিতে হবে। আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের পর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সকাল থেকে অফিসে হাজির হয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। শুরু হয়েছে রাজস্ব খাতে সব ধরনের সেবা কার্যক্রম। এর মাধ্যমে এনবিআর প্রায় 2 মাসের অচল অবস্থা কেটে গেছে। অফিস করছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানও। গত কয়েকদিন আন্দোলনের কারণে সেনা, র্যাব, কোস্টগার্ড, পুলিশ সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকলেও আজ তাদের উপস্থিতি তুলনামূলক কম রয়েছে। গত 21 জুন থেকে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে টানা আন্দোলন করে আসছিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। 28 জুন থেকে শুরু করেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। রোববার আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেয় সরকার। কাজে না ফিরলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। এরপর রোববার রাতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় ঐক্য পরিষদ। চলতি অর্থবছরে মোট রাজস্ব আয় হয়েছে 3,60,000 কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রা ছিল 4,63,000 কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে 1,03,000 কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। সোমবার এনবিআর ভবনের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান এ তথ্য জানান। বলেন, চলতি 2024-25 অর্থ বছরের 30 জুন সকাল 10টা পর্যন্ত মোট রাজস্ব আয় হয়েছে 3,60,922 কোটি টাকা। সেই হিসেবে চলতি অর্থ বছরে এনবিআর এর রাজস্ব ঘাটতি হচ্ছে 1,03,000 কোটি টাকা। যদিও রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, আগামী কয়েক সপ্তাহে এই আহরণ আরও বাড়বে। চূড়ান্ত রাজস্ব আহরণ জানা যাবে 2-1 সপ্তাহ পরে। তবে এই আদায় গত বছরের তুলনায় বেশি। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর স্কার্টন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে 2 মাস ধরে এনবিআর এর অচলাবস্থার কি ধরনের প্রভাব পড়তে পারে অর্থনীতিতে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। ইতিমধ্যে ব্যবসা বাণিজ্য যে বিপর্যস্ত হয়েছে সেগুলোর খবর কিন্তু আমরা জানতে পারছি যে একেবারে চট্টগ্রাম কন্টেইনারে বিশাল পরিমাণে কন্টেইনার জট তৈরি হয়েছে। আমদানি রপ্তানির কার্যক্রম যেখানকার যে ক্লিয়ারেন্স সেগুলো কিন্তু সেভাবে হয়নি। এই কারণে বাংলাদেশের যে গার্মেন্টস উৎপাদন এবং অন্যান্য যে সমস্ত ম্যানুফ্যাকচারিং সেক্টরের যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে। আর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সেটি হলো যে এই আমাদের ইমেজটা কিন্তু নষ্ট হয়েছে বায়ারদের কাছে। বায়ারদের মধ্যে অনেকেই আবার হুমকি দিয়েছেন যে আমাদের যে অর্ডারগুলো সেগুলো ক্যান্সেল করবেন, অন্য দেশে চলে যাবেন। তো এই ধরনের পরিস্থিতি কিন্তু একেবারে কাম্য নয়। তো এই এই যে অচল অবস্থা সেটা নিরসনের অন্য কোনো উপায় হতে থাকতে পারতো। এইভাবে সবকিছুকে জিম্মি করে তো এই কাজটা করাটা আসলে আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। আর যতটুকু রেভিনিউ মনে হচ্ছে যে কম হয়েছে, আমার মনে হয় কি যে যদি স্বাভাবিক কাজকর্ম থাকতো তাহলে কিন্তু এই যে 3,60,900 কোটি টাকার মতো যেটি আদায় কবির, হয়েছে তার আপনার থেকে আরো কাছে অনেক। একটু জানতে চাই যে জনগণকে জিম্মি করে আন্দোলন আর আলোচনা না করে সরকারের সিদ্ধান্ত নেওয়া দুটোই কি অযৌক্তিক বলে মনে হয় কিনা আপনার কাছে? হ্যাঁ, আসলে আলাপ আলোচনার যে বিষয়টা সেটার তো সবসময় স্কোপ থাকে। তবে যেটা হয়েছে যে মানে এখানে আসলে আইএমএফ এর দিক থেকে একটা কিন্তু রিকমেন্ডেশন ছিল যে এই দুই ভাগে ভাগ করতে হবে, কর নীতি কর প্রশাসন আলাদা থাকবে। সেগুলো নিয়ে আলাপ আলোচনা আমরা অনেক অনেকদিন ধরে শুনছিলাম। কিন্তু এই যে খুব অল্প সময়ের ভিতরে তাড়াহুড়া করে আসলে অধ্যাদেশটা হয়েছে এবং এটা নিয়ে আলাপ আলোচনা হয়নি। তো এটা নিয়ে একটা লিমিটেড কনসালটেশনও যদি হতো তাহলে কিন্তু আজকের এই অচল অবস্থা এবং এর কারণে যে অর্থনৈতিক ক্ষতি সেটা হয়তো হতো না বা এড়ানো যেত। তবে এটাও ঠিক যে এই কমপ্লিট শাটডাউনটাও কিন্তু কাম্য নয়। হ্যাঁ, অন্যভাবে কিন্তু আলাপ আলোচনা করে করে কিছুটা হয়তো সমাধান করা যেতে পারতো বা সেদিকে হয়তো পথ খোলা ছিল। সেই পথটা আমরা না নিয়ে আমরা একেবারে সর্বাত্মক যে বন্ধ এটা ঘোষণা করেছি। এতে তো অর্থনীতির বড় রকমের ক্ষতি হয়ে গেছে। তো সেই ক্ষতির দায়টা কে নেবে? অতিরিক্ত কাজ করে কিন্তু সেই এই এই দায়টা আসলে মেটানো যাবে না। তো সুতরাং এই এই যে হ্যাঁ, পরিস্থিতি সেটা অনেকখানি ক্ষতি মেটাতে হয়ে হবে। গেছে অর্থনীতির, আপনি বলছিলেন ঘাটতি পূরণে এখন কি পদক্ষেপ নেওয়া উচিত?
না, ঘাটতি এটা আর পূরণ করা যাবে না। হ্যাঁ, তার কারণ আমাদের যেটা বড় ক্ষতি সেটা হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেটা, হ্যাঁ, তো সেখানে যে এই জটের কারণে আমাদের কিন্তু যে একটা টাইম পিরিয়ড থাকে যে 60 দিনের একটা যে সময়, তো সেই টাইমটার মধ্যে কিন্তু আমাদের বেশ কয়েকটা দিন কিন্তু নষ্ট হয়ে গেছে এর মধ্যে। তো সুতরাং এটা আর পূরণ করা যাবে না, আমাদের সুনামের যে ক্ষতি হয়েছে সেটাও পূরণ করা যাবে না। আর এই যে রাজস্ব আদায় যে অতিরিক্ত কাজ করে তারা যে এটা করবেন, তো এখন এই অতিরিক্ত কাজ করতে গেলে কিন্তু আমাদের হিসাব নিকাশে ওলটপালট হয়ে যাবে, তার কারণ ফিসক্যাল ইয়ারের একটা হিসাব আছে। তো এবং ওইটার জন্য এই যে এতদিনের যে একটা দায়, সেটা আবার ব্যাংক ঋণ নিয়ে জনাব সরকারকে কিন্তু মাহফুজ, আরেকটি পরিশোধ বিষয় করতে একটু হবে। জানতে চাই যে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায়ে 1 লাখ কোটি টাকার বেশি ঘাটতি থাকছে এবার, এতে সরকারের ব্যয়ের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়বে? না, লক্ষ্যমাত্রা তো উচ্চাভিলাষী ছিল, তো সেই ক্ষেত্রে যে কিছুটা যে কম হবে সেটাই স্বাভাবিক। আর এই প্রথম যেটা জুলাই অগাস্ট মাসে যে একটা সমস্যা, যেটা আমরা ওই গণ অভ্যুত্থানের কারণে যেটা আমাদের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড হয়নি, তো সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় কি যে লক্ষ্যমাত্রা চাইতে কম হলেও আমাদের বেশি ক্ষতি হয়েছে কিন্তু এই যে শাটডাউন বা এই যে আন্দোলন, কর্মবিরতি, কলম বিরতি, এগুলোর কারণে। তো এইটাই আর কি আমাদের এখন তো সামনের দিনগুলোতে আর এই এই ধরনের যে কমপ্লিট শাটডাউন সেটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের এই নীতিগুলো নিতে হবে, যাতে আর সমস্যা না হয়। জি, জনাব মাহফুজ কবির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এনবিআরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর ফের সচল হয়েছে বন্দর। সকাল থেকেই চাঞ্চল্য ফিরেছে চট্টগ্রাম বন্দর ও বিভিন্ন বেসরকারি ডিপোতে। বন্দরের বিভিন্ন গেটে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন শুরু করেন। বিভিন্ন বেসরকারি ডিপোতেও কাজে যোগ দিয়েছেন কাস্টমস সংশ্লিষ্টরা। পাশাপাশি রাত থেকেই বন্দরে পণ্য খালাস শুরু হয়। জমে থাকা অতিরিক্ত কন্টেইনার দ্রুত খালাসে ভিড় দেখা যায় বন্দরের গেটে। সকাল থেকে কাজে ফেরেন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা। দাপ্তরিক কাজে যোগ দেন কর্মকর্তা কর্মচারীরাও। আন্দোলন প্রত্যাহারের পর চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরে শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। বেলা 11টার দিকে আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু হয় বন্দরে। হিলি স্থলবন্দর ও লালমনিরহাটের বুড়িমারি স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি সহ সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে। স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে। কর্ম যে ঘন্টা এটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, যেমন শুক্রবার শনিবার যদি খোলা রাখে এটা আদেশ করে, তাহলে হবে কি যে আমাদের যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা হয়তো আস্তে আস্তে আমরা পূরণ করতে পারবো। কাজ শুরু হয়েছে, আমরা খুব খুশি আছি। এখন আমরা নিয়মিত যেভাবে কাজ হয় আমরা সেইভাবে কাজ করছি। আমরা পণ্য খালাস নিতে পারতেছি, সকাল থেকে কাজ শুরু হয়েছে, এই জন্য আমাদের মধ্যে একটা স্বস্তি ফিরছে। এনবিআরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর ফের সচল হয়েছে স্থলবন্দর। এ বিষয়ে আরো জানাতে বেনাপোল থেকে যোগ দিয়েছেন সহকর্মী এম এ রহিম। রহিম, বলবেন যে বন্দরে কর্মচাঞ্চল্য কেমন দেখছেন, আর যে ক্ষতি এরই মধ্যে হয়ে গেছে সেটি পুষিয়ে নিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আসলে শাটডাউনের কর্মসূচি প্রত্যাহারের গতকাল থেকে প্রত্যাহারের খবরের পরে অনেকটা কালের রাত থেকে বেনাপোল বন্দর অনেকটা কর্মচাঞ্চল্য আমরা লক্ষ্য করেছি, যেটা আমদানি রপ্তানির সাথে যারা সংশ্লিষ্ট ছিল বন্দর গোডাউন লোড আনলোড কাল রাত্রি থেকে অনেকটা শুরু হয়েছে। তবে আজকে অফিসিয়ালি যদি কাস্টমস কর্তৃপক্ষ করে আজকে সকাল 9টার পরে অনেকটা অফিসে এসছেন, সেই কারণে আমি এখন অবস্থান করছি একেবারে বেনাপোল কাস্টম হাউসের সামনে। আপনি দেখছেন যে এখানে সকাল 9টার থেকে কাস্টম কর্মকর্তারা কাস্টম হাউসের মধ্যে এসেছেন, অফিস করেছেন, বা আমদানি রপ্তানির সাথে যারা সংশ্লিষ্ট সিএন্ড স্টাফ অ্যাসোসিয়েশন বা ট্রান্সপোর্টে যারা আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট তাদের ফাইলপত্র নিয়ে আমরা কাস্টমসে তাদের যেটা দেখেছি বা আমরা তাদের সাথে কথা বলেছি আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট যারা, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন আসলে কাস্টম কয়েকদিন কর্মবিরতির পরে যে ক্ষতিটা উঠেছে, যে ক্ষতিটা হয়েছে, তারা এই ক্ষতিটা পোষায় নিতে অনেকটা আন্তরিক, তারা জোরগতিতে কাজ করছে, এতে তারা অনেকটা সন্তুষ্ট প্রকাশ করছে। আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন আসলে টানা কয়েকদিনের যে বন্ধের ক্ষতি পোষায় নিতে আজকে গভীর রাত পর্যন্ত তারা কাজ করবেন, বা বন্দরের সমস্ত কর্মকর্তাদের ছুটি তারা বাতিল করেছেন। আজকে তারা এখানে কাজে যোগদান করতে বলেছেন। তারা বন্দর যেমন আন্তরিক, কাস্টমার তারা আন্তরিকভাবে কাজ করছে। এই বন্দর বা কাস্টমসের আন্তরিক কাজ করার এই বিষয়টিতে খুশি হয়েছে এখানকার হোল্ডাররা। আমরা কথা বলেছি এখানে সিএন্ড এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে এই টানা কয়দিনে এখানে প্রতিদিন প্রায় 6 থেকে 8 কোটি টাকার রেভিনিউ অর্জন হয়ে থাকে। সেক্ষেত্রে এই কয়দিনে তাদের সেই রেভিনিউটা তারা ফল করলেও জাস্ট এই কয়দিনে তারা যাতে এই রেভিনিউটা তারা আদায় করতে পারে বা রেভিনিউটা বৃদ্ধি করতে পারে সেইভাবে কাজ করছে, বা অফিসিয়ালি অনেকটা ব্যাংক খোলা আছে বা কাস্টম
খোলা আছে তারা দুর্গতিতেই এই কাজটি করছে। তবে আশা যে কাস্টমবার বন্দর যেভাবে আন্তরিক, তারা এই এক সপ্তাহের মধ্যে হয়তো এই খুশিটা তারা পোষায় নিতে পারবেন। তবে ইন্ডাস্ট্রিয়াল যে পণ্য, তারা এখানে অনেকটা এই কয়েকদিনের কারণে ট্রাকের অনেকটা জট বেড়েছে বা ট্রাকের মূল্য অনেকটা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু ট্রাকের মূল্যটা অনেকটা 2-1 দিনের মধ্যে তারা সামান্য হবে, আবার সামান্য হলে তারা তাদের ইন্ডাস্ট্রি সংকটের বেনাপোল বন্দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ রহিম। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তির সম্ভাবনা রয়েছে। চুক্তির খসড়াও তৈরি হয়েছে, জানিয়ে চূড়ান্ত আলোচনা হবে 3 ও 4 জুলাই। চুক্তি হলে ট্রাম্প প্রশাসনের বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা বাড়তি 37% পাল্টা শুল্ক আরোপের হার কিছুটা কমবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে এ বিষয়ে আলোচনায় অংশ নিতে ওয়াশিংটন যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। একই বিষয়ে 26 জুন যুক্তরাষ্ট্র সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান ইউএসটিআর এর সঙ্গে একটি বৈঠক করেছেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে আসছে গড়ে 15% শুল্ক দিয়ে। গত 3 এপ্রিল হঠাৎ ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের উপর বাড়তি 37% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। শুল্কের হার কম বেশি করে দেশটি একই ধরনের সিদ্ধান্ত নেয় 60টি দেশের উপর। এইচএসসি পরীক্ষা দিতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মাহিরা বিনতে মারুফকে সাভার থেকে উদ্ধার করেছে র্যাব 4। রোববার রাতে র্যাবের পক্ষ থেকে তথ্য জানানো হয়। স্বজনরা জানান মাহিরা মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী। পরীক্ষার কেন্দ্র ছিল মিরপুর কলেজ। 29 জুন সকাল 8টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয় পরিবার। খোঁজ নিয়ে জানা যায় পরীক্ষার কেন্দ্রে অনুপস্থিত ছিল মাহিরা। রোববার সন্ধ্যায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে 7ম শ্রেণীর এক নারী শিক্ষার্থী। রোববার বিকেলে জামিয়া মাদানিয়া হাদিউল উম্মা মাদ্রাসার 7তলা ভবনের ছাদ থেকে পড়ে যায় শিক্ষার্থী ফারিয়া আক্তার মিম। বিকেলে তার মা মাদ্রাসায় দেখা করতে গেলে জানতে পারে মেয়ে ছাদ থেকে পড়ে গেছে। কর্তৃপক্ষ এ বিষয়ে তাকে কিছুই জানায়নি বলে অভিযোগ ভুক্তভোগীর মায়ের। গুরুতর আহত অবস্থায় মিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। ঘটনার পেছনে ভিন্ন কিছু থাকতে পারে শঙ্কা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে তারা। 8 মাস আগে ওই মাদ্রাসায় ভর্তি হন ফারিয়া আক্তার মিম। ঠিক 5টা 10-এ আমার ফোন দিছে ম্যাডাম। ফোন দিয়ে বলছে যে একটা ছাত্রী ইয়েতে পড়ে গেছে, ছাদেতে পড়ে গেছে। ম্যাডাম ফোন দিয়ে বললো। পরে আমি দৌড়ে আসছি, আইসা নিচে আইসা দিয়ে যারা দৌড়াদৌড়ি করছে, এখান থেকে আমি আবার এখানে চলে আসি। আর আগে পরের কিছু আমি বলতে পারতেছি। পরে আজকে দিছে, আজকে 8 দিন। আজকে গেছি 4টা বাজে, গিয়া শুনি ওই নাকি পড়ে গেছে ছাদের থেকে, এরা বলতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচন আবারও পিছিয়ে গেছে। ছাত্রদের আন্দোলনের মুখে ঘোষিত 31 জুলাই নির্বাচনের তফসিল স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় 30 এপ্রিল ঘোষিত তফসিল স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়। 5 সদস্য স্বাক্ষরিত ওই ঘোষণায় বলা হয়েছে, উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক কামরুল আহসানের চিঠির ভিত্তিতে কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়। ঘোষণায় বলা হয়, জাকসু ও হল সংসদের পুনর্নির্ধারিত নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে। 33 বছর পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের 30 ডিসেম্বর জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 10 জানুয়ারি একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর 30 এপ্রিল তফসিল ঘোষিত হলেও ভোটের জন্য দেয়া হয় 31 জুলাই তারিখ, এবার যা স্থগিত হলো। বায়ু দূষণ রোধে বেহাল সড়কগুলো দ্রুত মেরামতে গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী অক্টোবরের আগেই এ কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। দূষণ রোধে মেয়াদোত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। বলেন, ঢাকার আশপাশে ইটভাটা বন্ধে নো ব্রিক ফিল্ড জোন ঘোষণা করা হবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, চীনের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকার। বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করা হবে। এজন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে বলেও জানান রিজওয়ানা হাসান। এই সেপ্টেম্বর পর্যন্ত যেটুকুন সম্ভব আমরা রোড কভার করে দেওয়া, জিরো সয়েলটা করে দেওয়ার কাজগুলো চালাবো। আবার পরের বর্ষায় ওটাকে পিক করতে হবে, যাতে করে ধুলাটা ওই রোড ডিভাইডার বা রোডের কোণা থেকে কম ওঠে। সাময়িক বরখাস্তের পরও নিয়মিত অফিস করছেন শরীয়তপুরের মুলনা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মাদবর। ইউনিয়ন পরিষদের সদস্যদের অভিযোগ, 1 বছরে প্রায় 40 লাখ টাকার চেক স্বাক্ষর করেছেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল জলিল। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। চেক জালিয়াতির মামলায় 2024 সালের 19 মে শরীয়তপুরের মুলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল মাদব্বরকে 2 মাসের কারাদণ্ড দেয় আদালত। এরপর তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এরপরও নিয়মিত অফিস করছেন। অভিযোগ উঠেছে, টিআর কাবিখা সহ বিভিন্ন তহবিলের 40 লাখ টাকার চেকে স্বাক্ষর করেন তিনি। মশা মারার ফগার মেশিনের 1 লাখ টাকা সহ বিভিন্ন খাতে অর্থ আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে। অফিসের কাগজ দেখি আমরা সাইন করেন, কিন্তু ডিউ আমার নামে হয়, তো আপনি কি কাগজ ঠিক করছেন? আমরা কাগজে ঝামেলা আছে, চেয়ারম্যান সাহেবের কাগজগুলো ঠিক করে। উনি বিগত দিনে অনেক পরিষদে বসে অনেক কাজকর্ম করছে, স্বাক্ষর ঠাকুর করছে, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চালাইছে, সবকিছু করছে। শাস্তি দাবি করব, যাতে একজন বহিষ্কৃত চেয়ারম্যান পরবর্তীতে অন্য কোনো জায়গায় যেতে বহিষ্কার হলে এই কার্যক্রম পরিচালনা করতে দুঃসাহস না দেখায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে চেয়ারম্যানের দায়িত্ব পালনের কথা জানান সচিব। তবে দায়িত্ব পালনের বিষয়টি অস্বীকার করেন জলিল মাদব্বর। হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে, এটা তো আমি বললাম, এটা আছে, এটা আছে না, পরে জমা দিছি, বাড়ার জন্য জমা দিছি। এখন তো আমি আপাতত বন্ধ, তো আমি ছুটি কাটাই বন্ধ, তো আমি তো বন্ধ রয়ে গেছি। চেয়ারম্যানকে মৌখিক অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেন ইউএনও। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যে ইউনিয়ন পরিষদের কথা বললেন, সেই ইউনিয়ন পরিষদ থেকে আমরা তথ্য সংগ্রহ করি, উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে তথ্য সংগ্রহ করি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে বরখাস্ত অবস্থায় সে অফিস পরিচালনা করেছেন এবং আর্থিক লেনদেন করেছেন, তাহলে আইন বিধি অনুসারে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা অতি দ্রুত সেই ব্যবস্থা করি। এদিকে পদে পুনর্বহালের জন্য আবেদন করেছেন ইউপি চেয়ারম্যান, তবে তা পায়নি বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজারে সর্বোচ্চ 48 টাকা লিটারে দুধ কিনে মিল্ক ভিটা সহ বিভিন্ন কোম্পানি, অথচ দুধ সংগ্রহকারী ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান তা বিক্রি করে দ্বিগুণ বা তারও বেশি দামে। এমন অভিযোগ পাবনা ও সিরাজগঞ্জের গরু খামারিদের। দুগ্ধ সমিতি টিকিয়ে রাখতে দাম বাড়ানোর দাবি খামারিদের। সিরাজগঞ্জ ও পাবনার 100 বছরের ঐতিহ্য দুগ্ধ শিল্প। সিরাজগঞ্জে মিল্কভিটাকে ঘিরে গড়ে উঠেছে 4000-এর বেশি খামার। সমিতির মাধ্যমে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে মিল্কভিটা। ঘনত্ব অনুযায়ী দাম 48 থেকে 52 টাকা লিটার। খামারিদের অভিযোগ, গোখাদ্য ওষুধের দাম বেশি হয় উৎপাদন খরচের চেয়ে, কম দামে দুধ বিক্রি করতে হচ্ছে। মিল্কভিটা পাস্তুরিত তরল দুধ বিক্রি করে 100 টাকা লিটার। বাড়তি 50 টাকা কোথায় যাচ্ছে সেটি তদন্তের দাবি খামারিদের। তারা ঢাকাতে বিক্রয় করে 1 লিটার দুধ 140 থেকে 50 টাকা। 1 লিটার দুধ মিল্ক ইউনিয়নের থেকে ঢাকাতে পৌঁছতে এত টাকা ব্যয় হয় না। 60 টাকা লিটার যদি হয় তাহলে কোনো দাম চলতে পারবো আমরা। আর গোখাদ্যের দাম হতে হবে 1500-র নিচে আসতে হবে অ্যাভারেজে সব বসে। এগুলো গরু পালন করে দুধ তৈরি করে যদি সঠিক মূল্য না পায়, তাহলে অবশ্যই তারা বিমুখ হয়ে যাবে, তারা দুগ্ধ উৎপাদন করতে অনুপযোগী হয়ে যাবে। এ বিষয়ে মিল্কভিটার পরিচালক জানান, বিশাল কোম্পানির পরিচালনায় ব্যয় হয়। এত বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের তো একটা এস্টাবলিশমেন্ট কস্ট থেকে শুরু করে এখানে এমপ্লয় আছে প্রায় 3000, এখানে অফিস, কেয়ারিং, বিভিন্ন কিছু মেনটেন করতে হয়। এটা তো আর আপনাকে এক্সপ্লেন করব না। কোনো অনিয়মের সুযোগ নেই দাবি করে মিল্কভিটার আর এক কর্মকর্তা বলছেন, দুধের মান অনুযায়ী খামারিদের দাম দেয়া হয়। এখন এই ক্যাটাগরিতে যার যেটা পড়ে সেটাই আমরা দেই। আমাদের টেস্টে যেটা আসে, আমাদের প্রাইসে 3টা ডিলার আছে, তারা একটু রাখে 2-3 টাকা, আবার দোকানদারের লাভ আছে। এখন আমাদের দাম সবচেয়ে কম ছিল, 90 টাকা ছিল। কিছুদিন আগে অন্যান্য কোম্পানির দাম বৃদ্ধি করাতে আমাদের দামটা মনে হয় 100 টাকা করা হয়েছে। পাবনা ও সিরাজগঞ্জে 25,000-এর বেশি খামারে প্রতিদিন গরুর দুধ উৎপাদন হয় প্রায় 10 লাখ লিটার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় হরমুজ প্রণালী দিয়ে সার ও জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হলে ফসল উৎপাদনেও এর নেতিবাচক প্রভাব পড়বে। ফলে বিশ্বজুড়ে নতুন করে বাড়তে পারে খাদ্যদ্রব্যের দাম। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এমন শঙ্কা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/3 ইউরিয়া, 44% সালফার ও 20% অ্যামোনিয়া সার রপ্তানি হয়। ফলে এই প্রণালী ঘিরে বাড়তে থাকা উত্তেজনায় বিশ্বজুড়ে সারের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। দীর্ঘ সময় সরবরাহে সমস্যা থাকলে বৈশ্বিক খাদ্য ব্যবস্থায় নতুন সংকট দেখা দিতে পারে। এদিকে জ্বালানি তেল সহ সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে 20% বেশি ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে খাদ্য সরবরাহ ব্যবস্থা আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।